রোজার আগে হতে পারে নির্বাচন, ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রধান উপদেষ্টার নির্দেশ। যদি প্রস্তুতি সম্পূর্ণ হয়, সংস্কার হয়ে যায়, তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে। এই ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করতে বলেছেন। শাপলাকে প্রতীক হিসেবে বরাদ্দ দেবে না নির্বাচন কমিশন, ক্ষুব্ধ এনসিপি। ইসি নিরপেক্ষ আচরণ করছে না বললেন নাহিদ ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গণ থেকে প্রথম উচ্চারিত হয় স্বৈরাচার পতনের প্রতিধ্বনি, যা ক্যাম্পাস ছাড়িয়ে ঝড় তোলে সারা দেশে। আমাদের শুরুটা এখান থেকে হইতো। এই লাইব্রেরি ছিল আমাদের একটা টাইপ অফ সূচনা কেন্দ্র আর কি এখানে। এরপরে এটা গোটা দেশব্যাপী ছড়িয়ে গিয়েছে। উজানের পাহাড়ি ঢলে ফের ভয়াবহ বন্যার কবলে ফেনী, দুর্বল বাঁধ ভেঙে বারবার ক্ষতিগ্রস্ত মানুষ, এবার চান স্থায়ী ব্যবস্থা। এবং এসএসসির ফল প্রকাশ আজ, কেন্দ্রীয়ভাবে থাকছে না কোনো আনুষ্ঠানিকতা, রেজাল্ট মিলবে এসএমএস বোর্ডের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট স্কুলে। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংস্কার সহ সব প্রস্তুতি সম্পূর্ণ হলে রোজার আগেই নির্বাচন হতে পারে বলেও জানান তিনি। নির্বাচনে 18 থেকে 33 বছর বয়সী ভোটারদের জন্য আলাদা ভোটার তালিকা ও বুথ, সব কেন্দ্রে সিসি ক্যামেরা, নির্বাচনী দায়িত্ব পালনকারীদের বডি ক্যাম ব্যবহার সহ জাতীয় নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করতে প্রধান উপদেষ্টার বিভিন্ন নির্দেশনা সম্পর্কে জানায় প্রেস উইং। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজা বৃষ্টি। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে সরকার। বুধবার এ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা, মন্ত্রিপরিষদের সচিব এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা। সেখানে নানা নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। জানান সংস্কার সহ সব প্রস্তুতি সম্পন্ন হলে রোজার আগেই নির্বাচন হতে পারে। এজন্য ডিসেম্বরের মধ্যেই সব নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় 8 লাখ সদস্যকে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। আর 18 থেকে 33 বছর বয়সী ভোটারদের আলাদা তালিকা ও বুথ তৈরি সম্ভব কিনা তা খতিয়ে দেখার কথা বলা হয়। আইনশৃঙ্খলা বাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করে এই আগামী মাসগুলোতে নির্বাচনকে সামনে রেখে উনি নির্দেশ দিয়েছেন যে এই পুরো 8 লক্ষই যাতে এই ইলেকশনটা কিভাবে হবে আর শান্তিপূর্ণভাবে ইলেকশনটা যাতে হয় সেটার প্রশিক্ষণ তাদেরকে ইনশিওর করার কথা বলেছেন, যে তাদেরকে প্রশিক্ষণ করতে হবে এবং এই কাজটা করতে হবে ডিসেম্বরের মধ্যে। শফিকুল আলম বলেন, প্রায় 16,000 ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি কেন্দ্র থাকবে সিসিটিভি ক্যামেরা, পুলিশের বডি ক্যামেরা এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নজরদারি। ডিসি, এসপি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দৈব চয়ন পদ্ধতিতে নিয়োগের কথাও জানানো হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের অনেক সময় এই ভোট বিষয়ে তাদের প্রশিক্ষণের অভাব থাকে, তো তাদের কিভাবে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে ভোটের জন্য তাদেরকে প্রস্তুত করা যায় সে বিষয়ে আজকে নির্দেশনা এসেছে। দরকার হলে রিহার্সাল নির্বাচন করতে হবে যাতে অনুশীলন হয়। ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 7 দিনের মধ্যে পুলিশ সদস্য নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নারী ভোটারদের জন্য বিশেষ প্রশিক্ষণ এবং মিডিয়ার জন্য আগাম নীতিমালা তৈরির কথাও উঠে আসে। এই বিষয়টা ইলেকশন কমিশন গত 16 বছরে ভালো নির্বাচন হয়নি জানিয়ে এবার যেন সবাই অংশ নিতে পারে সে বিষয়েও বৈঠকে জোর দেন প্রধান উপদেষ্টা। 16 বছর মানুষ কোনো ভোট দেখেনি। ভোটারদের স্মৃতিতে আছে ভোট কেন্দ্রে মারামারি, ভোট চুরি। আগামী নির্বাচনে ভোটারদের জন্য একটা ভালো অভিজ্ঞতা হয়, একটা সুন্দর স্মৃতি থাকে। প্রথম ভোট যারা দিবে এটা তাদের জন্য গৌরবের, সেজন্য ভালো অনুভব করে। মক ভোট করে মাহফুজা বৃষ্টি, এখন ঢাকা। শাপলাকে কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক হিসেবে বরাদ্দ দেবে না নির্বাচন কমিশন।
বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় নীতিগতভাবে এই প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। বুধবার রাতে টেলিফোনে তিনি জানান, শাপলা জাতীয় প্রতীক হওয়ায় এর সম্মান রক্ষার্থে আইন রয়েছে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এবার বিধিমালায় যুক্ত হচ্ছে দাঁড়িপাল্লা। শাপলা জাতীয় প্রতীক আর জাতীয় পতাকা, এই দুইটার সম্মান রক্ষার্থে বা এর ব্যবহার অপব্যবহার রোধ করতে আইন করা হয়েছে। অন্য কোনো যেমন জাতীয় ফুল, জাতীয় ফল, জাতীয় পাখি, এদের ব্যাপারে কিন্তু এরকম আইন করা হয় নাই। আইন আছে, এর ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না, বরং একটি নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে গেছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় নির্বাচনের প্রস্তুতি আর শাপলা প্রতীক ইস্যুতে বুধবার রাতে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে ঝিনাইদহে অবস্থানকালে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, শাপলা প্রতীক বাতিলের বিষয়টি গ্রহণযোগ্য নয়। সরকার জুলাই ঘোষণাপত্র বিচার ও সংস্কার নিয়ে কাজ না করে নির্বাচন নিয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে। যদি জাতীয় ফল বা ফুলের ক্ষেত্রে আসা হয়, জাতীয় ফলও একটা দলের প্রতীক রয়েছে, দলের জাতীয় ফুল হিসেবে কেন থাকবে না? ফলে ইসি যে ব্যাখ্যাটি দিয়েছে সেই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য না, এবং এই ইসি আসলে এটাকে নিরপেক্ষ আচরণ করছে কিনা এটা তো সন্দেহ তৈরি হচ্ছে। কারণ আমরা প্রথম থেকে বলে আসছি যে ইলেকশন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না। ইলেকশন সরকার এর আগে একবার বলেছে এপ্রিলে, তারপরে লন্ডন বৈঠকের পরে আসলো ফেব্রুয়ারিতে, এখন ডিসেম্বরে। তাহলে এইটা তো এই সরকার যদি এই ধরনের টালমাটাল পরিস্থিতি থাকে তাহলে জনগণ কিন্তু বিভ্রান্ত হচ্ছে বারবার। সো নির্বাচন অবশ্যই হতে হবে, নির্বাচনের প্রক্রিয়া চলমান থাকতে পারে, কিন্তু তার আগে এই ধাপগুলো পূরণ করে যেতে হবে, যে বিচারের রোডম্যাপ, জুলাই ঘোষণাপত্র সংস্কার এবং পরবর্তীতে নির্বাচনের সুস্পষ্ট একটা তারিখ। একটি সবুজ ক্যাম্পাস, একটি লাইব্রেরি, একটি গল্প, কিছু আন্দোলনরত ছাত্রছাত্রী, আর পাল্টে গেল পুরো ইতিহাস প্রেক্ষাপট। বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি প্রাঙ্গণের সামনের কথা। একটু মনে করিয়ে দিতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে যদি আপনারা গিয়ে থাকেন তাহলে দেখতে পাবেন বিশাল একটা সারিবদ্ধ ব্যাগের সারি দেখা যায়, যেখানে ভালো চাকরি কিংবা পেশা জীবনে প্রবেশের মাধ্যম হিসেবে ব্যবহারের জন্য ছাত্ররা সেখানে ভিড় করেন। কিন্তু 2024-এ সেই প্রেক্ষাপটটি সম্পূর্ণ বদলে যায়। ইতিহাস বদলের সাক্ষী হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরি। আর এই প্রাঙ্গণ থেকেই প্রথমবারের মতো স্বৈরাচার পতনের প্রথম প্রতিধ্বনি উচ্চারিত হয়। ছাপিয়ে পড়ে হাজার হাজার ছাত্র জনতা। এই লাইব্রেরি কিভাবে আতুরঘর হয়ে উঠল, শিক্ষার্থীদের কিভাবে এই গণ আন্দোলনের প্রতীক হয়ে দাঁড়ালো, সেই গল্পই খুঁজে বের করেছেন সিফাত শাহরিয়ার। 10 জুলাই 2025। আষাঢ়ের গুমট বাঁধা দিন, ঝিরে ঝিরে বৃষ্টিতে ভেজা পথ, কান পাতলে শোনা যাবে কিছু ফিসফিসানিও। ছায়া ঘেরা শান্ত যে চত্বর, শিক্ষার্থী থেকে কর্মকর্তা, অনেক জীবন বদলের গল্পের সাক্ষী। এবার সেই চত্বরই বদলে দিল ইতিহাস। 24-এর আষাঢ়ে এই প্রাঙ্গণে বৃষ্টি নয়, যেন ঝরেছিল ক্ষোভ। পুঞ্জীভূত ক্ষোভে, বিক্ষোভে ফিসফিসানি রূপ নেয় অগ্নুৎপাতে। জুলাইয়ের প্রথম আর্ধেক দুপুরে এই প্রাঙ্গণে রোদ ওঠেনি, সূর্য মাটি ছুঁতে পারেনি। এই প্রাঙ্গণ দখলে ছিল বৈষম্য বিরোধীদের। আন্দোলনের হাব হয়ে ওঠে সেন্ট্রাল লাইব্রেরি। এখানে এসে আমরা মিছিল দিয়ে ক্যাম্পাস ঘুরে শিক্ষার্থীদের সাথে নিয়ে শাহবাগ যাইতাম, যেখানে হয়তো আমাদের শুরুটা এখান থেকে হইতো। এই লাইব্রেরি ছিল আমাদের একটা টাইপ অফ সূচনা কেন্দ্র আর কি। এখানে বৃষ্টি হইতো, এখানে দাঁড়াইতাম, আবার এখানে এসে স্লোগান দিতাম। ধীরে ধীরে এই জায়গাটায় হাব হয়ে ওঠে, সবাই হলগুলো থেকে এখানে চলে আসে। বিভিন্ন ক্যাম্পাস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমির কলেজ, তারাও এখানে শুরুর দিকে আসতে থাকে। আন্দোলনটার মূলত বীজটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরি থেকে শুরু হয়েছিল, এরপর এটা গোটা দেশব্যাপী ছড়িয়ে গিয়েছে। বলা হয় স্বৈরাচার পতনের প্রথম প্রতিধ্বনি শোনা যায় এই আঙ্গিনা থেকে। তখন ঢাকার উত্তর, দক্ষিণ,
পূব আর পশ্চিমের শিক্ষার্থীদের ক্ষোভ এসে জমাট বাঁধে এখানে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রাঙ্গণকেই বেছে নেওয়ার কারণ কি? শুরুর দিকে তো আমাদের হলে অ্যাক্সেস ছিল না, মানে আপনি যে হলে যে ডাকবেন এই সাহস আমি, মাহিন সরকার এবং আরও 2-4 জন ছাড়া এই সাহস কারোই ছিল না শুরুর দিনগুলো থেকে। দেখেন আপনি হলগুলো থেকে যে আন্দোলন সৃষ্টি করবেন ওই সম্ভাবনাটাই ছিল না, কারণ আপনি হলে যখন শিক্ষার্থীদেরকে ডাকাডাকি করবেন তখন ছাত্রলীগ আপনার উপর হামলা করতে পারে। এর আগে অনেকবার এই ধরনের হামলার ঘটনা ঘটছে, অনেকবার। মধুর ক্যান্টিন যেখানে ছাত্রলীগ অবস্থান করতো এবং হলগুলো যেখানে ছাত্রলীগের জন্য ক্যান্টনমেন্ট হিসেবে বিবেচিত হতো, সেই জায়গাগুলোর বাইরে এই জায়গাটা ছিল একটা সেফ জোন যেখানে অধিকাংশ মানুষকে একসাথে করা যেত এবং ছাত্রলীগের আওতার বাইরে অবস্থান করে নিরাপদ জায়গা থেকে আন্দোলনটা শুরু করা যেত। ধীরে ধীরে আন্দোলনে বাড়তে থাকে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ। তাতেই ক্ষমতাসীনদের চক্ষুশূল হয় এই আন্দোলন, প্রতিপক্ষ বানানো হয় সাধারণ শিক্ষার্থীদের। ইতিহাসের যেখানেই দেখেন যে ফ্যাসিস্টের চক্ষুশূল তখনই হয় যে কোনো ছাত্র আন্দোলন, যখন হচ্ছে ক্ষেত্রের মানুষ মানে নারী পুরুষ শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে। এই যে বৈষম্যটা আমরা যদি তখন হতে দিতাম, আমার মাথায় এটা কাজ করতেছিল যে আমি যদি এই বৈষম্যটাতে এখন সাপোর্ট করি, ইন ফিউচারে গিয়ে এটা আমাকেও সাফার করতে হবে, আমার ভবিষ্যৎ প্রজন্মকেও সাফার করতে হবে। এই যে একটা বৈষম্যকে মেনে না নেওয়ার যে স্পৃহা, এটা থেকে আর কি আমার আন্দোলনে যোগদান করা। ধীরে শুরু হলেও আন্দোলন একসময় রূপ নেয় দুর্বার প্রতিরোধে। দীর্ঘদিনের নিপীড়নে কোণঠাসা রাজনৈতিক সংগঠনগুলো তীব্র স্রোতে আরও রসদ যোগায়। তাতে কোটা সংস্কার রূপ নেয় রাষ্ট্র সংস্কার আন্দোলনে। তোমাদের দাবিতে দাঁড়িয়ে আছি এ প্রান্তরে, তোমরা জাগবে কবে স্বদেশের স্বার্থে। তো সুতরাং আমাদের অনেক ফেসবুক ঘাটলে আপনি অনেক হিন্টস আছে যেটাতে আমরা বারবার আহ্বান করতে চাচ্ছিলাম আন্দোলনটাকে যে কোনো মূল্যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের রূপ দেওয়া যায় কি না কোনোভাবে। দেখলাম যে হাসিনা ভুল করে ফেললো রাজাকার শব্দ উচ্চারণ করার মাধ্যমে। সেদিন আমরা পোস্ট করেছিলাম, হ্যাঁ রাজাকারেরা ভোটাধিকারের জন্য লড়াই করে মুক্তিযোদ্ধা হয়ে যাও। সরকার এক প্রকার ইগোইস্টিক জায়গায় নিয়ে গিয়েছিল এবং সরকার ভার্সেস শিক্ষার্থীদেরকে এক ধরনের প্রতিপক্ষ বানানোর যে পায়তারা, সেখান থেকে সরকার আসলে সাংঘর্ষিকভাবে চলে এবং সহিংসতার কিন্তু সৃষ্টি হয়। 24শে বৈষম্যের বিরুদ্ধে যে গণবিস্ফোরণ হয়েছিল তার প্রথম ধ্বনি শোনা যায় এই চত্বর থেকে। তারপর এই সবুজ ক্যাম্পাস ছাড়িয়ে মহানগর জেলা উপজেলা ছাড়িয়ে সব প্রান্তিকে গিয়ে সেটি ঝড় তোলে। সার্বভৌমত্বের প্রশ্নে ন্যায্যতার পক্ষে আবারও কখনো ডাক পড়লে সব মত দল একসাথ হয়ে ঝড় বৃষ্টি উপেক্ষা করে আবারও এখানে হতে পারে মিলন মেলা। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। প্রতি বছরই আমাদেরকে এমন কোনো না কোনো খবর পড়তে হয়। এই যেমন ধরুন এবারের উজানের পাহাড়ি ঢল আর ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর 20টি পয়েন্টের বাঁধ ভেঙে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী। বছর বছর বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হওয়ার এই রেওয়াজ যেন একটা নিয়মে পরিণত হয়েছে, প্রাকৃতিক কোনো নিয়ম, এ যেন তাদের নিয়তি। কিন্তু এই সমস্ত দুর্বল বাঁধ ভেঙে বারবার ক্ষতিগ্রস্ত এই সমস্ত মানুষেরা এখন আর ত্রাণ চাচ্ছেন না, তারা খুঁজছেন সম্পদ আর জীবনের সুরক্ষা। সুলাইমান ডালিমকে সাথে নিয়ে খালেদ সাইফুল্লাহর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। বছর না পেরোতেই আবারও ভয়াবহ বন্যায় প্লাবিত দেশের পূর্ব দক্ষিণের সীমান্ত জেলা ফেনী। গত বছরের ক্ষত শুকানোর আগেই এবারও মাথা তুলে দাঁড়াতে পারছে না বানভাসী মানুষ। পানি উন্নয়ন বোর্ডের ব্যর্থতায় বারবার একই পরিণতি আর ভোগান্তিতে পড়েছে হাজারো পরিবার। এবারও পানির তীব্র স্রোতে 20টিরও বেশি স্থানে ভেঙে গেছে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার বাঁধ। প্লাবিত হয়েছে বিস্তীর্ণ জনপদ, বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ বিলুনিয়া ফেনী সড়ক। অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন অর্ধলক্ষাধিক মানুষ। পানি যাতায়াতের কোনো রাস্তা নাই কোনো, এখন আমরা বন্যার ভিতরে বাঁচতেছি। ধানের চাষ করার জন্য জ্বালা বসাইছিলাম বিরাট, ওইগুলা সব ডুবি চলে গেছে পানি, আর পুকুরের মাছ এবং যা আছে আমার ওইগুলা সব চলে গেছে। স্থানীয়দের অভিযোগ, দুর্ভোগের মূল কারণ ত্রুটিপূর্ণভাবে বাঁধ মেরামত। গেল বছর আগস্টে ভারত থেকে আসা ঢল আর অতিবৃষ্টিতে যে ভয়াবহ বন্যা হয়েছিল তার 10 মাস পেরোলেও শেষ হয়নি বাঁধ মেরামতের কাজ। পরশুরামের বল্লারমুখা থেকে শুরু করে ফুলগাজী পরশুরাম অংশের অন্তত অর্ধশতাধিক পয়েন্ট এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পুকুরে অনেক মাছ গেছে গো, হ্যাঁ, পানি উন্নয়ন বোর্ডের কোনো লোকজন দেখাশোনা করতেছে না,
আর কোনো লোক এই যে হাজার হাজার লোক পরিবার পানি তোলে বাসি রয়েছে, কোনো দুর্গত এলাকা হিসাবে কোনো লোক দেখতেছে না। বেরিবারটা টিকসইভাবে কাজ করলে তাহলে মনে করেন আমরা সমাধা থেকে মুক্তি হইতে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে ৭,৫০০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাবনা জমা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নদীর গড় প্রস্থ ১০০ মিটার এবং ২ বাঁধের উৎসহ টোটাল গড়ে ১৫০ মিটার পরিমাণ জায়গা লাগবে। এটার জন্য একটা প্রকল্প প্রস্তাবনা ইতিমধ্যে দাখিল করা হয়েছে, ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে। খুব তাড়াতাড়ি এই প্রকল্প ইনশাল্লাহ পাস হবে এবং এই প্রকল্পের বাস্তবায়ন হওয়ার পর ফুলগাজী পরশুরামবাসীকে বন্যার হাত থেকে আমরা ইনশাল্লাহ নিষ্কৃতি দিতে পারব। ফেনীর মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীতে ১২২ কিলোমিটারে গত ৫ বছরে ভাঙন দেখা দিয়েছে ১৭১টি স্থানে। গেল বছর এই নদীতে প্রায় ২০ কোটি টাকার বাঁধের সংস্কার হয়েছে। বছর বছর কোটি কোটি টাকা ব্যয় করা হলেও কেন এর সুফল মিলছে না, এ প্রশ্ন এখন ফেনীর বানভাসী মানুষের। খালেদ সাইফুল্লাহ, এখন ফেনী। সকাল থেকে ফেনীতে আবারও শুরু হয়েছে বৃষ্টি, আর এতে করে নদীর পানি কমলেও প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ৪ উপজেলায় প্লাবিত প্রায় ৪০টি গ্রাম। আর এদিকে বুধবার রাতে বৃষ্টি কমে যাওয়ায় নোয়াখালীর কিছু এলাকায় কমতে শুরু করেছে পানি, তবে এখনও জলাবদ্ধতার কবলে আছে পৌর এলাকা সহ ৫ উপজেলার প্রায় কয়েক লাখ মানুষ। এই নিয়ে আরও খবর জানাতে ফেনীর ফুলগাজী থেকে সুলেমান ডালিম আর নোয়াখালীর মাইজদি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। তবে শুরুতেই চলে যেতে চাই ফেনীতে, সেখানে আছেন সুলেমান ডালিম। ডালিম, আপনার কাছে জানতে চাই, আপনার পেছনে দেখতে পাচ্ছি প্রায় বলা যায় যে ডুবে আছে সবকিছু। জানতে চাই যে আবহাওয়া অধিদপ্তর কি বলছে, বৃষ্টি কমেছে কিনা এবং এই রকমভাবে চলতে থাকলে কি দাঁড়াবে আসলে ফেনীর পরিস্থিতি, কি জানছেন সবশেষ? অনেক আমরা ফেনীর ফুলগাজীর যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটি আনন্দপুরের একটি গ্রাম। গতকাল রাতেও ভোর দিকেও কিন্তু এই গ্রামে কিন্তু পানি ছিল না, এখন সেখানে একদম হাঁটু পরিমাণ পানি। বলা চলে ফেনীর ফুলগাজীর যে পরশুরামের যে ৩টি নদী রয়েছে, মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া সীমান্তবর্তী যে ৩টি নদী, সেই ৩টি নদীর পানি যে বিপদসীমার উপরে ছিল সেটি এখন বিপদসীমার অনেক কিছুটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর যে পানি সেটি কমলেও কিন্তু নতুন নতুন যে এলাকাগুলো রয়েছে সেটি প্লাবিত হচ্ছে, যার ফলশ্রুতিতে মানুষের যে ভোগান্তি সেটি ক্রমাগতই বাড়ছে। এই যে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদী বাঁধের যে ২০টি স্থানে ভেঙেছে, যার ফলশ্রুতিতে এখন পর্যন্ত ফেনীর ফুলগাজী, পরশুরাম সদর, ছাগলনাইয়ার এই যে প্রায় ৫০টির বেশি গ্রামের প্রায় ১.৫ লক্ষাধিক মানুষ পানিবন্দী এবং জলমগ্ন রয়েছে, যার ফলশ্রুতিতে মানুষের যে ভোগান্তি সেটি বাড়তেই আছে। আমরা কথা বলেছি আবহাওয়া অফিসের সাথে। আবহাওয়া অফিস আমাদেরকে যেটি জানিয়েছেন যে গত ২ দিন আগে ফেনীতে যে ১৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল, যা দেশের সর্বোচ্চ, সেই জায়গা থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে, যেটি আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন যে পূর্ববর্তী ২৪ ঘন্টায় ফেনীতে ৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছিল, যেটি অনেকটাই কম। তবে এর পরের যে ১২ ঘন্টা, এই ১২ ঘন্টা বৃষ্টি যে পরিমাণ সেটি বাড়তে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আমরা ফুলগাজীর যে জায়গাটিতে এসেছি, এখানে আমরা দেখেছি যে এই গ্রামটিতে প্রায় ২ শতাধিক যে পুকুর রয়েছে গ্রামের, সেই পুকুরের মাছ কিন্তু একদম বানের পানিতে ভেসে গেছে। তার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে সাধারণ যারা পুকুরের মালিক রয়েছে এবং তারা কিন্তু তাদের যে ক্ষতি সেটি পুষিয়ে দেওয়ার জন্য সড়ক এবং অন্যান্য জায়গায় মাছ খোঁজার যে কাজটি সেটি করছেন। অপরদিকে আমরা দেখেছি যে ফুলগাজীর আমরা একটি সড়ক দেখাবো, যেখানে একটি উঁচু ভবন, সেই ভবনে কিন্তু সাধারণ মানুষ আশ্রয় নিয়েছেন, যাদের ঘরবাড়িতে পানি উঠেছে। পানি ওঠার কারণে তারা কিন্তু উঁচু জায়গা এবং যেসব আশ্রয় কেন্দ্র রয়েছে সেসব আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু তারা আশ্রয় নিয়েছে। আমরা কথা বলেছি ফেনী যে জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসন আমাদেরকে যেমনটি জানিয়েছে যে এই যে দুর্গত পরিস্থিতি, এই দুর্গত পরিস্থিতিতে প্রায় ১৫০ শতাধিক আশ্রয় কিন্তু তারা প্রস্তুত রেখেছে এবং ২০০০-এর বেশি স্বেচ্ছাসেবক প্রস্তুত রেখেছে, যাতে করে দুর্গত মানুষদেরকে পাশে দাঁড়ানো যায়। তবে ২৪-এর বন্যায় ফেনীর মানুষের প্রতি সারা দেশের মানুষ থেকে যে পরিমাণ সাহায্য, সহযোগিতা এবং ত্রাণ এসেছিল এবং প্রশাসন থেকে যে উদ্যোগ নিয়েছিল, সেই উদ্যোগ অনেকটাই এইবারের বন্যায় স্থানীয়রা দেখছে না। স্থানীয়রা বলছেন যে প্রশাসন এবং অন্যান্য জায়গা থেকে যদি তাদের পাশে দাঁড়ানো হয়, তাহলে এই দুর্গত পরিস্থিতিতে তাদের পরিস্থিতি কিছুটা উত্তরণ হবে বলে তারা মনে করছেন। তো এই ছিল ফেনীর ফুলগাজী থেকে আমাদের কাছে ফেনীর বন্যা পরিস্থিতির খবরের সর্বশেষ।
খালেদ সাইফুদ্দোল্লাহ যুক্ত ছিলেন ফেনী থেকে। দর্শক, এই মুহূর্তে স্টুডিওতে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কৃত্রিম পানি আমাদের ঠিক সামনেই, কিন্তু বাস্তবতার এর চিত্র খুবই ভিন্ন আর খুবই ভয়াবহ। এই মুহূর্তে যেতে চাই নোয়াখালীর মাইজদিতে আছেন নাসিম শুভ। আমি দেখতে পাচ্ছি প্রায় পুরো এলাকায় ডুবে আছে। তো জানতে চাই যে বৃষ্টির সবশেষ আবহাওয়া পরিস্থিতি কি বলছে, আর জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি এখন পর্যন্ত সার্বিক কি দেখতে পাচ্ছেন সেখানে? অনেক আমার পিছনে যে ভবনটা স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়। আমি ঠিক জেলা প্রশাসকের কার্যালয়ের একেবারে সামনে আছি। এই সড়কে গতকালও কিন্তু হাঁটু পানির বেশি ছিল, আজ সেটির পরিমাণ কিছুটা কমেছে, তবে সেটি প্রশাসনের উদ্যোগে নয়। গতকাল রাতভর বৃষ্টি না হওয়ায় কিন্তু কিছু পানি নেমে যেতে শুরু করেছে এবং নতুন করে পানি না বাড়ায় কিন্তু এই অঞ্চলের পানি কিছুটা কমেছে। গত 24-এর ভয়াবহ বন্যার পরপরই কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন মিটিং করতে দেখেছি, বিভিন্ন উদ্যোগ নেয়ার পরিকল্পনা ছিল, কিন্তু প্রশাসন আসলে সেই রকম দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি বলে স্থানীয়রা অভিযোগ করছেন। গত 3 দিনের টানা বর্ষণে নোয়াখালীর প্রধান যে শহর মাইজদি, সেটি সহ নোয়াখালীর 5টি উপজেলার প্রায় কয়েক লক্ষাধিক মানুষ যারা কিন্তু পানিবন্দী হয়েছেন। গতকাল রাতে কিন্তু নোয়াখালীর কবিরহাট এবং কোম্পানিগঞ্জ উপজেলায় বেশ কিছু এলাকায় পানির তুলনামূলক নদীর পানি বাড়তে শুরু করে, যার কারণে কিন্তু সেসব এলাকায় 20টি আশ্রয় কেন্দ্রের 3 শতাধিক পরিবার আশ্রয় নিয়েছেন। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রায় 400টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে। তো যে সকল আশ্রয় প্রার্থীরা তারা আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে, তাদের জন্য কিন্তু রাতে প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার পৌঁছে দেওয়ার খবর আমরা পেয়েছি। আমরা আজ সকাল থেকে নোয়াখালী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেছি, প্রায় সবগুলো ওয়ার্ডে কিন্তু জলমগ্ন, তবে পানি কিছুটা নামতে শুরু করেছে। আজ সকাল থেকে নোয়াখালীতে এখনো বৃষ্টি হয়নি এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির কিন্তু তেমন একটি সম্ভাবনা নেই, যার কারণে কিন্তু মানুষের মধ্যে কিছুটা স্বস্তি বিরাজ করছে। এদিকে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বিবেচনায় কিন্তু গত 2 দিন থেকে নোয়াখালী জেলার 5টি উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। পাশাপাশি গতকাল থেকেই কিন্তু পুরো জেলার যে সকল প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেগুলো বন্ধ ঘোষণা করেছে। কুমিল্লা শিক্ষা বোর্ড তাদের যে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা সেটিও আজ স্থগিত ঘোষণা করেছে, যার কারণে আজ সকাল থেকে বৃষ্টি না হওয়ায় স্থানীয়দের মনে কিছুটা আশার আলো দেখতে পাচ্ছেন। তবে ফেনীর যে বন্যা পরিস্থিতি সেটি যদি বাড়ে তাহলে আবার এই অঞ্চলেও, যেহেতু নোয়াখালী ফেনী থেকে নিচু এলাকা, এই অঞ্চলের পানিও বাড়বে এবং এই অঞ্চলও বন্যায় আক্রান্ত হতে পারে বলে স্থানীয়দের মাঝে কিন্তু একটা আশঙ্কাও রয়েছে। তো গতকাল এবং তার আগের দিন কিন্তু যারা অফিসমুখী মানুষ ছিলেন তাদের কিছু বেগ পেতে হলেও আজ কিন্তু সবার মাঝে স্বস্তি বিরাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি হয়তো আজ যদি বৃষ্টি না হয় তাহলে প্রধান শহরের যে সকল সড়কগুলোতে পানি আছে সেগুলো হয়তো আরো অনেকটাই নেমে যেতে পারে বলে আমরা ধারণা করছি। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে যে জলাবদ্ধতা, সেটি নিয়ে আমার কাছে এখন পর্যন্ত সব শেষ। অনেক ফেনী থেকে যুক্ত ছিলেন সুলেমান ডালিম এবং আমাদের সঙ্গে নোয়াখালী থেকে যুক্ত ছিলেন নাসিম শুভ, জানাচ্ছিলেন সেখানকার যে বর্তমান বন্যা পরিস্থিতি তার সবশেষ খবরাখবর। এদিকে 1.5 শতক আগে ঘূর্ণিঝড় আইলায় সব হারিয়েছিল সাতক্ষীরা উপকূলের ইউনিয়ন গাবুরার মানুষ। সেই গাবুরাতেই এখন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে 1020 কোটি টাকার বিশাল প্রকল্প তৈরি হচ্ছে, নতুন এক টেকসই বাঁধ। আর এতে করে স্বস্তিতে সেখানকার স্থানীয়রা। তবে প্রকল্প বাস্তবায়নের কাজ আর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে, অনেক কিছুই রয়েছে অভিযোগও। আহসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরা ছিলেন মাসুদ রানা। 2009 সালের 25 মে সাইক্লোন আইলার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় সাতক্ষীরার দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পাশের পদ্মপুকুর। জলোচ্ছ্বাসে পুরনো বেড়িবাঁধ ভেঙে তলিয়ে যায় ঘরবাড়ি, রাস্তা, বাজার, প্রাণ হারায় শতাধিক মানুষ। আইলার পরেও থেমে থাকেনি দুর্যোগ। একে একে আঘাত হানে ঘূর্ণিঝড় বুলবুল, ফণী, আমপান, ইয়াস। প্রতিবারই ক্ষতিগ্রস্ত হয় বাঁধ, ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের। 15 বছর পর গাবুরাকে রক্ষা করতে শুরু হয়েছে 1020 কোটি টাকার টেকসই বাঁধ নির্মাণ প্রকল্প। এর আওতায় তৈরি হচ্ছে 29 কিলোমিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, 8 কিলোমিটার নদী তীর সংরক্ষণ, 5টি স্লুইস গেট, 11টি ইনলেট ও 8টি খাল পুনঃখনন। নতুন বাঁধের নির্মাণ কাজ শুরু হওয়ায় স্বস্তিতে স্থানীয়রা। ভাঙছিল এই আইলার সময়, অনেক ক্ষতি হয়েছে। এখন বর্তমান ভালোই আছে। এই অবদার বাঁধ হয়ে বলাক দিয়ে বাঁধছে। ভেড়ি বাঁধ হওয়ার পরে এখন একটু আমরা
মানে ভয়াবহটা কমছে আমাদের। আমরা এখন মনে করি যে ভালো আছি। আমরা তো ঘেরবাড়ি করি, এখন উপহার খুব ভালো রকম হবে। আগের থেকে রাস্তা ভালো হয়েছে, সন্তুষ্ট তো হবো ইনশাল্লাহ। তবে বাঁধ নির্মাণের গতি নিয়ে রয়েছে স্থানীয়দের অসন্তোষ। তাদের অভিযোগ ৪৭টি প্যাকেজের অনেকগুলো কাজই চলছে খুব ধীর গতিতে। প্রকল্পের মেয়াদ ও বাজেট নিয়ে স্পষ্ট কোনো তথ্য না থাকায় অনেকে অভিযোগ তুলেছেন কাজের স্বচ্ছতা নিয়েও। এক বছরে হয়তো 10%ও কাজ করতে পারে, তাহলে আর 90% কাজ কবে করবে? মেয়াদকাল শেষ, তারপর আবার সরকার বাড়িয়েছে, এখন কতদিন বাড়িয়েছে এটা জানি না। সরকারি যে ম্যানুয়াল হিসেবে হওয়ার কথা ছিল মনে হয় সেটা হচ্ছে না, তখন আমাদের শিডিউলটা ওদের এটা দিচ্ছে না, ওরা প্রকাশ করতেছে না। তবে এই অভিযোগ অস্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন প্রকল্পের 40% কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। 2027 সালের জুন মাসের মধ্যে পুরো কাজ শেষ হবে। বর্তমানে প্রকল্পটির কাজ সন্তোষজনক অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে। অর্জিত ভৌত অগ্রগতি প্রায় 40%। আশা করছি সেই 2027-এর জন্য নাগাদ প্রকল্পটি আমরা সমাপ্ত করতে পারবো। এই বাঁধ শুধু দুর্যোগ মোকাবেলায় নয়, বরং সুন্দরবন সংলগ্ন এলাকায় পর্যটন শিল্প বিকাশ এবং দ্বীপবাসীর কৃষি ও জীবিকায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। সাতক্ষীরার উপকূলীয় এলাকায় নতুন করে নির্মাণ হওয়া টেকসই এই বেড়িবাঁধ শুধু একটি অবকাঠামো নয়, এটি এই দ্বীপবাসীর টিকে থাকার আশ্বাস। তাই সঠিক সময়ের মধ্যে কাজের যথাযথ মান ঠিক রেখে কাজটি শেষ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হাসান রাজীব, এখন গাবুরা, সাতক্ষীরা। এদিকটায় শরীয়তপুরের পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড প্রকল্প রক্ষা বাঁধের 0 পয়েন্ট এলাকায় 80 মিটার অংশে আবারও ভাঙন তৈরি হয়েছে। আর এ নিয়ে বাঁধের প্রায় 500 মিটার এলাকা বিলীন হয়েছে নদীগর্ভেই। বাকি 150 মিটার ঝুঁকিপূর্ণ হওয়ায় আতঙ্কে তীরবর্তী মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে শরীয়তপুরের জাজিরার পদ্মা পাড় থেকে যুক্ত আছেন কাজী মনিরুজ্জামান। মনিরুজ্জামান, আমি যেটা দেখতে পাচ্ছি আপনার পেছনের ঠিক 500 মিটার অংশ কিন্তু অলরেডি ভেঙে গেছে এবং স্থানীয়রা দাঁড়িয়ে আছেন, একটা বাড়িও দেখতে পাচ্ছি। তো জানাবেন যে কতটুকু ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা আছেন এবং এই বাঁধ নির্মাণে বা বাঁধ রক্ষায় সেখানকার কোনো প্রশাসন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? অনেক আমরা বরাবরই বলে আসছি যে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে পুরো 2 কিলোমিটার এলাকা যে বাঁধটি নির্মাণ করা হয়েছিল পুরোটাই কিন্তু ঝুঁকিপূর্ণ। এখন যে বাঁধের পাশে বসতি রয়েছে, বিভিন্ন স্থাপনা বা বাজার রয়েছে, মাঝিরঘাট বাজার, প্রত্যেকটি অংশই কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ রয়েছে। মানুষ কিন্তু আতঙ্কে রয়েছে, ক্ষতিগ্রস্তরা তাদের স্থাপনাগুলো সরিয়ে নিচ্ছেন এবং তারা আশ্রয়ের সন্ধানে কিন্তু ছুটছেন। আমরা দেখছি আজ সকালে এসে দেখেছি যে এখানে যারা এই বাঁধের পাশে যে অংশ ভেঙেছে সেই অংশের যে স্থাপনাগুলো আছে সেগুলো তারা সরিয়ে নিচ্ছেন। আর পানি উন্নয়ন বোর্ড কিন্তু সকাল থেকে এখানে বালু ভর্তি জিও ব্যাগ ফেলছে, ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে। অনেক একটু জানিয়ে রাখি যে গতকাল বিকাল 4:30টার দিকে এই 2 কিলোমিটার বাঁধের একেবারে শেষ অংশ যেটি 0 পয়েন্ট নামে পরিচিত, এই আলমখার এই অংশে কিন্তু 80 মিটার বাঁধ অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায় এবং এর পাশে যে 4টি টিনের দোকান ঘর ছিল সেই দোকান ঘরও কিন্তু নদীতে বিলীন হয়ে গেছে। এর পরপরই খুব দ্রুত সময়ের মধ্যে পানি উন্নয়ন বোর্ড তাদের 2টি বার্জ নিয়ে এখানে জিও ব্যাগ ফেলছে এবং এরপর সকাল থেকে কার্যক্রম শুরু হয়েছে। তো এর আগেও কিন্তু প্রায় আমরা দেখছি যে সোমবার বিকেলের দিকে এই একই বাঁধের একটি অংশ ভেঙে গিয়েছিল প্রায় 200 মিটার এবং সেই অংশে কিন্তু 19টি স্থাপনা প্রথমে গিয়েছিল, পরে কিন্তু আরও কয়েকটি স্থাপনা নিয়ে মোট 26টি স্থাপনা সেখানে বিলীন হয়েছিল। সেই অংশেও পানি উন্নয়ন বোর্ড এখনও কাজ করছে এবং ভাঙন কিছুটা হলেও ওই অংশে কিন্তু প্রতিরোধ হয়েছে এবং এই অংশে আজ সকাল থেকে আর ভাঙন দেখা দেয়নি। সব মিলিয়ে বলা যাচ্ছে যে বৈরীয় আবহাওয়ার কারণে কিন্তু এই এলাকার মানুষ কিন্তু বেশ দুর্যোগের মধ্যে রয়েছে এবং পাশাপাশি এই ভাঙন আতঙ্ক কিন্তু তাদেরকে বেশ দিশেহারা করে তুলেছে। অনেক শরীয়তপুরের পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড প্রকল্প রক্ষা বাঁধের 0 পয়েন্ট এলাকায় প্রায় 80 মিটার অংশ ভাঙন, সে বিষয়ে সবশেষ খোঁজ খবর রাখছিলেন কাজী মনিরুজ্জামান।
এদিকে অনিবার্য কারণবশত কুমিল্লা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সাথে সারা দেশের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। ফেনী সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 6 জেলার কয়েকটি স্থানের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার রাতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তা। তারা জানান, এই পরীক্ষার সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের দিন। আর বেলা 2টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা সমস্ত পরীক্ষা কেন্দ্রসহ শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য যে সমস্ত পরীক্ষার জায়গাগুলো ছিল সেই সমস্ত জায়গাগুলোতে SMS এর মাধ্যমেই প্রকাশ করা হবে ফলাফল। এবার কেন্দ্রীয়ভাবে পরীক্ষার ফল প্রকাশ করা হবে না। তবে বুধবার সচিবালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা 2025-এর ফলাফল প্রকাশ নিয়ে এক আলোচনায় শিক্ষা উপদেষ্টা CR আবরার বলেছেন, পরীক্ষা শেষ হওয়ার 2 মাসের কম সময়ের মধ্যে কোনো বাহুল্য ছাড়াই ফলাফল প্রকাশ হচ্ছে। জানান অনাড়ম্বরভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। ফলাফল হস্তান্তরের ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। গত 10 এপ্রিল এই বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত 13 মে। এবার 11টি শিক্ষা বোর্ডে মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল 19 লাখের বেশি। ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের জন্য আগামী 11 থেকে 17 জুলাই পর্যন্ত সময়ও নির্ধারণ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। রাঙামাটির দেশে যাই, লালপাহাড়ির দেশে যাই। সেই লালপাহাড়ির দেশে নারী কৃষকরা বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করলেও জীবনযাত্রার মানোন্নয়ন ঘটাতে পারেননি তারা। জলবায়ু পরিবর্তনের অভিঘাত, মজুরি বৈষম্য, নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তারা। বিশেষ করে প্রশিক্ষণের কথা যদি বলি, আর্থিক সহায়তার কথা যদি বলি, তাহলে সেই সমস্ত সহায়তা দিতে সরকারি উদ্যোগ থাকলেও তা পর্যাপ্ত বা কার্যকর নয় বলে অভিযোগ পার্বত্য এলাকার এই সমস্ত নারীদের। তারা বলছেন, তার বিশেষজ্ঞরাও এই ব্যাপারে সমাধান দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। সমস্যার সমাধানে রাষ্ট্রকে আরও সক্রিয় ও জেন্ডার সংবেদনশীল হতে আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। অপ্রতুল বরাদ্দ সত্ত্বেও পার্বত্য চট্টগ্রামে নারীদের জন্য উদ্ভাবনী প্রশিক্ষণ সহ সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা তাসফিয়া উখরোজ। জানাচ্ছেন বাকিটা। আরো বেশি গরম মরত নতুন, হ্যাঁ, তারপরে কম ভাই। বছরের পর বছর ধরে পাহাড়ে কৃষিকাজ করেন শিল্পী চাকমা। একসময় জুম চাষ করলেও ফলন কমছে ক্রমাগত, তাই পাহাড় কেটে তৈরি সমতল ভূমিতেই চাষাবাদ করেন এখন। কিন্তু পানির অভাবে ব্যাহত হচ্ছে চাষাবাদ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পাহাড়ি ঝিরি ও খালগুলোতে কমেছে পানির প্রবাহ। এমনকি খাবার পানির সংকটেও পড়তে হচ্ছে পাহাড়ি জনগোষ্ঠীকে। শুধু তাই নয়, ফলন বাড়াতে ব্যবহার করা হচ্ছে সার কীটনাশক, যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য। কিন্তু এত কিছুর পরও অধরাই থেকে গেছে আর্থিক সচ্ছলতা, কারণ পাহাড়ি সমাজে এখনো প্রকট মজুরি বৈষম্য। সমান ভাবে নভে হারন হিতে মিলনে আরো মরত নত ছেলেরা তো 500 টাকা দেন, আমরা তো 500 টাকা দেন, তো পুরনো দত্তে। শিল্পী চাকমার মতোই অভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি রাঙামাটির কৃষানীরা। পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা, প্রযুক্তি জ্ঞানের অভাব ও নিরাপত্তা সংকট তো রয়েছেই। মেশিন দিয়ে ধান লাগা এখন আমাদের এখানে এখনো আসে নাই। যদি সরকার থেকে যদি ওইটা সাহায্য পায়, আমিও ওনাদের মতন মানে ধান লাগাতে পারি, কাটতে পারি, তাহলে একটু ভালো হয় আর কি। পাহাড়ি নারীদের জীবন জীবিকার উন্নয়নে সরকারের পক্ষ থেকে কৃষি প্রশিক্ষণ, নারী কৃষি কার্ড, ভর্তুকি সুবিধা, মহিলা উন্নয়ন প্রকল্প ও ডিজিটাল কৃষি তথ্য সেবার মতো নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এসব কর্মসূচিতে নারীদের অংশগ্রহণ সীমিত, তাই কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত থেকে যাচ্ছেন নারীরা। কি করব, গরিব মানুষ, কাজ করতে হয়, মানুষ লেখাপড়া শেখাইতে হবে বাচ্চা নিয়ে। এরা যে কাম পারে পুরুষের এই কাম বেতন বাড়াতে পুরুষের সমান সমান বেতন দিতে হবে। এ বিষয়ে জেন্ডার বিশেষজ্ঞ এবং মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ডিরেক্টর বনশ্রী মিত্র নিয়োগী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে নারীরা কৃষিকাজে যেসব সমস্যার মুখোমুখি হচ্ছেন তা মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দায়িত্ব সরকারের। শুধু কর্মসূচি গ্রহণ করলেই হবে না, তা বাস্তবায়নেও জোর দিতে হবে। সরকারের জায়গা থেকে ডেফিনেটলি ঘাটতিগুলি আছে, সেবাটা নিশ্চিত করার জায়গায়
আমরা এখনও অনেক ঘাটতি দেখি, যে সোশ্যাল প্রোটেকশনের কথা বলি অথবা শিক্ষার কথা বলি, তার বাসস্থানের কথা বলি, এগুলি কিন্তু প্রত্যন্ত অঞ্চলে এখনও যথেষ্ট পরিমাণে পৌঁছায় নাই। তো এই জায়গায় সরকারের দায়িত্ব আছে, তাদের নীতি আছে, সব কিছু আছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বলেন, পাহাড়ি অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও কৃষির আধুনিকীকরণে সরকার অত্যন্ত আন্তরিক, কিন্তু প্রয়োজনের তুলনায় বরাদ্দ সবসময় কম। পাহাড়ি অঞ্চলে কৃষির উন্নয়নে নারীদের আরও উদ্ভাবনী প্রশিক্ষণের আওতায় আনার উপর জোর দেন উপদেষ্টা। এলাকায় আমরা 44% অক্সিজেন জেনারেট করি। শুধু তাই না, এখন আমাদের নদী, নালা, খাল, বিল, জিরিগুলি শুকিয়ে যাচ্ছে। এগুলোকে রিভাইভ করে দেওয়া জরুরি হয়ে গেছে, কিন্তু আমার পার্বত্য মন্ত্রণালয়ে আমার এত টাকা নাই। রাঙামাটির পাহাড়ি অঞ্চলের নারী কৃষকরা প্রতিদিন কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিবার ও সমাজের পেছনের শক্তি হিসেবে কাজ করে যাচ্ছেন। তবে এই কঠোর পরিশ্রমের পেছনে জড়িয়ে আছে নানাবিধ সমস্যা, স্বাস্থ্য ঝুঁকি, নারী পুরুষের অর্থনৈতিক বৈষম্য কিংবা প্রযুক্তিগত ব্যবহারের সীমাবদ্ধতা। এ সকল সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন প্রতিনিয়ত। এ অঞ্চলের নারী কৃষকদের প্রত্যাশা, এই সমস্যাগুলো কেটে যাবে দ্রুতই। আর এই সমস্যার সমাধানে সরকারের নেওয়া উদ্যোগের অগ্রগতিও ঘটবে দ্রুততার সাথে। তাজফিহা উখরোজ, এখন, রাঙামাটি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলার মধ্যেও গাজায় ইসরায়েলি বাহিনী একদিনে হত্যা করেছে 105 জন ফিলিস্তিনিকে। যুদ্ধবিরতি কার্যকরের প্রচেষ্টায় অংশ হিসেবে 10 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। নেতানিয়াহু বলছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি আছেন তারা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, অবরুদ্ধ গাজায় ইসরায়েলিদের হামলা বন্ধ এবং উপত্যকায় শান্তি ফেরাতে তারা উদ্যোগ নিয়েছে। তবে ইসরায়েলের একগুয়ামির জন্যই যুদ্ধবিরতির চলমান আলোচনা কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ করেছে হামাস। শিগগিরই গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে খুব কাছাকাছি পৌঁছেছে ইসরায়েল। তবে ইসরায়েল 60 দিনের অস্থায়ী যুদ্ধবিরতির ওপরে যোগ দিচ্ছে। এই সময়ের মধ্যে জীবিত ও মৃত জিম্মিদের ফেরত দেবে হামাস। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় মোট প্রাণহানি 57,500 ছাড়িয়েছে। শুধু ফিলিস্তিনের হামাসের সাথে যুদ্ধবিরতি নয়, ইসরায়েলের সাথে লেবানন এবং সিরিয়ার চলমান বিরোধকেও অবসান করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা CNN-এর প্রতিবেদনে বলা হচ্ছে, ট্রাম্প নেতানিয়াহুর সাম্প্রতিক বৈঠককে মধ্যপ্রাচ্য সংকট সমাধানে নতুন মোমেন্টাম হিসেবে গণ্য করছেন কোনো আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, যেখানে গুরুত্ব পাবে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী পরমাণু চুক্তির বিষয়টিও। সতীর্থ কর্মকার জানাবেন বাকিটা। ইরানের পরমাণু স্থাপনায় আলাদা আলাদা হামলার 2 সপ্তাহ পর হোয়াইট হাউসে দুই বন্ধুর পুনর্মিলন। ট্রাম্প নেতানিয়াহুর এই সাক্ষাৎ এবং দুই রাষ্ট্রপ্রধানের আলোচনার বিষয়বস্তু নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের আগ্রহ তুঙ্গে। প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্য সংঘাত, যাকে ট্র্যাজেডি বলছেন মার্কিন প্রেসিডেন্ট, সেই অবরুদ্ধ গাজা উপত্যকার ভবিষ্যৎ গড়াচ্ছে কোন দিকে? আর 12 দিনের সংঘাতের পর ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধান নাকি আবারও রক্তপাত? কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এই দুই রাষ্ট্রপ্রধান? মার্কিন বার্তা সংস্থা CNN বলছে, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি নয়, বরং হামাসের কাছে আটক বাকি জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে ট্রাম্প নেতানিয়াহুর সবশেষ বৈঠকে। CNN নিশ্চিত করেছে, দুই নেতার বৈঠক আরও ইঙ্গিত করছে ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতেও কূটনৈতিক সমাধানের পথে হাঁটতে চায় ওয়াশিংটন। ট্রাম্পের নতুন মেয়াদে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দ্বিতীয় দফা সফর, আলোচনা ও সিদ্ধান্ত, এই সব কিছুকে মধ্যপ্রাচ্য সংকট সমাধানের নতুন মোমেন্টাম হিসেবে দেখছে আন্তর্জাতিক গণমাধ্যম। CNN আরও বলছে, নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর বাইডেন প্রশাসনের মতো আবারও হামাসের সঙ্গে বন্দি ও জিম্মি বিনিময় এবং সাময়িক অস্ত্রবিরতির সমাধানে গুরুত্ব দিচ্ছেন ট্রাম্প। বিশ্লেষকরা মনে করেন, শর্ত মেনে হামাস ধাপে ধাপে সব জিম্মিদের মুক্তি দিলে এক পর্যায়ে যুদ্ধ বন্ধ করতে খোদ নেতানিয়াহুকেই চাপ দিতে পারবেন ট্রাম্প, এবং সেখানে কোনোভাবেই নমনীয় আচরণ করবে না ওয়াশিংটন। বিপরীতে নেতৃত্ব সংকটে ভোগা হামাসকে চাপে রাখতে ব্যবহার করবেন কাতারের আমিরকে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দুপক্ষকে সমঝোতায় বাধ্য করা ট্রাম্পের নয়া এজেন্ডা হতে যাচ্ছে, দাবি করছে CNN-ও। The Saudis will not negotiate with Israel as long as the Israeli army is fighting in Gaza. So he wants to end that, the president. He sees openings also for possible peace arrangements between Israel and Lebanon, Israel and Syria, peace breaking out to the entire Middle East if
this agreement with Hamas can be reached. The president could put pressure on the prime minister. এদিকে বৈঠকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এজেন্ডা ইরানের পরমাণু কর্মসূচি। বিশ্লেষকরা বলছেন, তেহরানের সঙ্গে সংঘাতে জড়ানোর পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুদেশই নিজেদের বিজয় ঘোষণা করলেও দীর্ঘমেয়াদী সমাধানে পৌঁছাতে চায় ট্রাম্প প্রশাসন। কারণ ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা নষ্ট হয়ে গেছে এমন দাবি উঠলেও প্রমাণ দেখাতে পারেনি কোনো পক্ষই। বরং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বিতর্কিত প্রতিবেদন ও বক্তব্যের পর ইরানের পরমাণু স্থাপনায় হামলা করে তেহরানকে এক প্রকার পরমাণু অস্ত্র তৈরির লাইসেন্স দিয়ে ফেলেছেন ট্রাম্প নেতানিয়াহু, বলছেন বিশ্লেষকরা। আবার পশ্চিমাদের সঙ্গে বিরোধ জিইয়ে রেখে নিষেধাজ্ঞার ঝুঁকি নিয়ে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে পারবে না ইরান। এর সঙ্গে আছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার ঝুঁকিও। তবে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানে বরাবরই চৌকস দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সিএনএনের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, যেখানে পরমাণু সমৃদ্ধকরণ ইস্যুতে একটি চুক্তিতে পৌঁছালে তেহরান ওয়াশিংটন দুপক্ষেরই লাভ, সেখানে সমঝোতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশ্লেষকরা আরও দাবি করছেন, প্রথমে জিম্মিদের ফিরিয়ে এনে গাজা যুদ্ধের স্থায়ী কোনো সমাধান ও পরবর্তীতে ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে একটি সমঝোতা। অনাগত সময়ে এই দুই এজেন্ডাকে বাস্তবায়নেই সর্বোচ্চ গুরুত্ব দেবেন ট্রাম্প। ইচ্ছায় হোক বা অনিচ্ছায় মার্কিন প্রেসিডেন্টের এই নয়া মোমেন্টামকে অগ্রাহ্য করার সুযোগ নেই নেতানিয়াহুরও। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এবার খেলার প্রসঙ্গ। দীর্ঘদিন ধরে অফ ফর্মে থাকলেও শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে চান বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। আর এই দলে নাসুম, রিশাদ আর সাইফুদ্দিনের অন্তর্ভুক্তিতে বাড়তি পাওনা হিসেবে দেখছেন তিনি। তবে একটা প্রসঙ্গ তো থেকেই যাচ্ছে, সেটি হচ্ছে শেষ 2 টি-20 সিরিজে কিন্তু জয়ের দেখা পায়নি এই লিটন কুমার দাসের দল। দল হিসেবে পারফর্ম করে তাই টি-20 সিরিজ জিততে হবে লিটন কুমার দাসদের। পাল্লাকেলেতে আজ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ঠিক সন্ধ্যে 7:30টায়। বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইসান। মাঠের ক্রিকেটে বাংলাদেশের বেহাল দশা যেন কাটছেই না। ফরম্যাট বদলায়, কিন্তু দলের বিবর্ণ চেহারা থেকেই যায়। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর এবার সংক্ষিপ্ততম সংস্করণে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, যে ফরম্যাটেও সবশেষ 2 সিরিজে হেরেছে টাইগাররা। এর মধ্যে সিরিজ খোয়াতে হয়েছে দুর্বল আরব আমিরাতের কাছেও। নিকট অতীতের এসব দুঃসহ স্মৃতি ভুলিয়ে দলে আত্মবিশ্বাস ফেরাতে চান অধিনায়ক লিটন দাস। টি-20 ফরম্যাটটা তো অনেকদিন ধরে খেলতেছি এবং আমাদের কয়েকটা সিরিজও গেছে কিছুদিন আগে। সো হোপ যে আমরা এই সিরিজে অ্যাজ এ টিম ঘুরে দাঁড়াতে পারবো। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20তে মোট 17 বার মুখোমুখি হয়েছে টাইগাররা। এর মাঝে লঙ্কানদের জয় 11 ম্যাচে, বাংলাদেশের জয় 6টিতে। শ্রীলঙ্কার মাটিতে 2 দল মুখোমুখি হয়েছে 2 বার, আর তাতে শতভাগ জয় স্বাগতিকদের। তবে এবার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ অধিনায়ক। ডেফিনেটলি আমরা চেষ্টা করব। ইজি হবে না, বিকজ তারা তাদের হোম কন্ডিশনের বেটার সাইড আমার কাছে মনে হয়। আমরা চেষ্টা করবো আমাদের 100% ক্রিকেটটা খেলার, বাদ বাকিটা দেখা যাক। লঙ্কানদের বিপক্ষে টাইগার স্কোয়াডে দীর্ঘদিন পর ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন ও ব্যাটার মোহাম্মদ নাইম। সবশেষ পাকিস্তানি স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাজমুল শান্ত, নাহিদ রানা, খালেদ আহমেদ, তানভীর ইসলাম ও সৌম্য সরকার। দলের নাসুম, সাইফুদ্দিনের অন্তর্ভুক্তিকে বাড়তি পাওনা হিসেবে দেখছেন ক্যাপ্টেন লিটন। ফেরাটা খুবই যৌক্তিক, যেহেতু নাসুম অনেকদিন ধরে টি-20 ফরম্যাট খেলে এবং তার কাছে আমার মনে হয় 2টা সাইডই পাওয়ার একটা চান্স আছে, বোলিং প্লাস ব্যাটিং। সাইফুদ্দিনও ওই টাইপের প্লেয়ার, যেহেতু টি-20 ফরম্যাটে আপনার ব্যাটিং বোলিং বোথ সাইডই লাগে। সো আমার মনে হয় আমরা সিলেক্টর প্যানেল থেকে বা আমরা টিম থেকে আমরা চেষ্টা করেছি যে তাকে সুযোগ দেওয়ার। তবে সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ শ্রীলঙ্কা শিবিরেও। ওয়ানডে সিরিজে সর্বোচ্চ 9 উইকেট শিকার করা হাসারাঙ্গাকে পাচ্ছে না টিম শ্রীলঙ্কা। হ্যামস্ট্রিং চোটের কারণে পুরো সিরিজই মিস করবেন তিনি। ফারহান ইসান, এখন। শেষ করছি এখন বাজার। তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রোজার আগে হতে পারে নির্বাচন, ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রধান উপদেষ্টার নির্দেশ। যদি প্রস্তুতি সম্পূর্ণ হয়, সংস্কার হয়ে যায়, তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে। এই ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করতে বলেছেন। শাপলাকে প্রতীক হিসেবে বরাদ্দ দেবে না নির্বাচন কমিশন, ক্ষুব্ধ এনসিপি। ইসি নিরপেক্ষ আচরণ করছে না বললেন নাহিদ ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গণ থেকে প্রথম উচ্চারিত হয় স্বৈরাচার পতনের প্রতিধ্বনি, যা ক্যাম্পাস ছাড়িয়ে ঝড় তোলে সারা দেশে। আমাদের শুরুটা এখান থেকে হইতো। এই লাইব্রেরি ছিল আমাদের একটা টাইপ অফ
সূচনা কেন্দ্র আর কি এখানে। এরপর এটা গোটা দেশব্যাপী ছড়িয়ে গিয়েছে। উজানের পাহাড়ি ঢলে ফের ভয়াবহ বন্যার কবলে ফেনী। দুর্বল বাঁধ ভেঙে বারবার ক্ষতিগ্রস্ত মানুষ, এবার চান স্থায়ী ব্যবস্থা। এবং এসএসসির ফল প্রকাশ আজ। কেন্দ্রীয়ভাবে থাকছে না কোনো আনুষ্ঠানিকতা। রেজাল্ট মিলবে SMS বোর্ডের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট স্কুলে। শেষ করছি এখন বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন টেলিভিশন।